এই এপিসোডটি 2017 সালের মাঝামাঝি শ্যুট করা হয়েছিল। এপিসোডটি সোয়াইন ফ্লু নিয়ে। ইন্টারভিউ দিয়েছিলেন বিশিষ্ট ভাইরোলজিস্ট ডক্টর অমিতাভ নন্দী। তার বক্তব্য আজকের দিনের কতটা প্রাসঙ্গিক এপিসোডটি দেখলেই বুঝতে পারবেন। দর্শকদের কাছে বিনীত অনুরোধ, পুরো এপিসোডটা দেখুন। ধন্যবাদ। আজ আমাদের আলোচনার বিষয় সোয়াইন ফ্লু। সোয়াইন ফ্লু কী ধরনের সমস্যা এবং এই সমস্যা হলে কী কী সতর্কতা আপনারা অবলম্বন করবেন সেটাই আজ আপনাদের জানাবো। আর তা জানাতে আজ আমাদের সঙ্গে আলোচনায় উপস্থিত রয়েছেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের প্রাক্তন বিভাগীয় প্রধান ডক্টর অমিতাভ নন্দী। সোয়াইন ফ্লু একটা ভাইরাসের ইনফেকশন। এটা এক ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা মানে আমরা যাকে সর্দি কাশি জ্বর যাকে বলে থাকি। স্বাভাবিক সর্দি কাশি জ্বর তো অনেক কিছুতেই হয়। আমরা কিছু কিছু ক্ষেত্রে এগুলোকে ভাইরাল ফিভার বলে থাকি। এখন সোয়াইন ফ্লু বলতে গেলে এটা ওই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের বিশেষ এক ধরনের মানে জেনেটিক পরিবর্তিত ভাইরাসকে যদি চিহ্নিতকরণ করা যায় তখনই আমরা তাকে সোয়াইন ফ্লু বলতে পারি। আদারওয়াইজ ইন জেনারেল এগুলো হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। আবার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা এ, ইনফ্লুয়েঞ্জা বি ছাড়া আরও অন্য অনেক কিছু আছে যেটা ওই কমন কোল্ড যাকে বলে, সর্দি কাশি জ্বর এগুলো। সুতরাং ওভারঅল যদি আমরা বলি তাহলে সবগুলো অসুখ মিলে কিন্তু ওই সর্দি কাশি জ্বর বা ইনফ্লুয়েঞ্জা বা ভাইরাল ফিভার এর মধ্যেই পড়ে। এবার এর মধ্যে থেকে আমাদের ভাগ করে নিতে হয়। প্রশ্ন হচ্ছে সোয়াইন ফ্লুকে আলাদা চোখে আমরা দেখব কেন? কেন এটাই অন্যান্য যে কোনো ভাইরাল ফিভারের মতো, বিশেষ করে যে কোনো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো এগুলো ছড়ানোর ক্ষমতা ভীষণ ফাস্ট, মানে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। এবং এই যে ছড়িয়ে যাওয়াটা বিভিন্ন মাধ্যমে ছড়ায়। যেরকম আমি কথা বলছি, আমার সামনে যদি ধরো 1-1.5 মিটারের রেডিয়াসের মধ্যে যদি কেউ তাকে আমি হাঁচলাম কাশলাম তার হয়ে যাবে। বা আমি এরকম মুখ মুছলাম, নাক মুছলাম এবং সেই হাত না ধুয়ে আমি দরজার হ্যান্ডেল ধরে বেরিয়ে গেলাম, এবারে আর কেউ এলো সেই ঘরের দরজাটা খুললো হ্যান্ডেলটা ধরে, তার হাতের মাধ্যমে তার নাকে মুখে গেলে ইনফেকশনটা হয়ে যায়। এটা এত সহজে ছড়িয়ে যায়। কিংবা ধরো একটা সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং রুম আছে, যেখানে এয়ার কন্ডিশনিং ডাক্ট একটা ঘর থেকে আর একটা ঘরে গেছে, সেখানে যদি সোয়াইন ফ্লু বা এই ধরনের ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসের কোনো রোগী থাকে, তার নিঃশ্বাসে প্রশ্বাসে হাঁচিতে কাশিতে ভাইরাসগুলো তো ঘরে ছড়াচ্ছে, সেগুলো তখন টেনে এক ঘর থেকে অন্য ঘরে চলে যেতে পারে। এই জন্যই এটা একদিক থেকে এটা ভয়ঙ্কর এই কারণে যেটা ভীষণ তাড়াতাড়ি একেবারে অজান্তেই ছড়িয়ে পড়ে, আমাদের সম্পূর্ণ অজান্তে। আমি ধরো রুমালে মুখ মুছলাম, রুমালটা রাখলাম, চেয়ারে এসে বসলাম, টেবিলে বসলাম, বা স্কুলে বাচ্চারা গেল, স্কুলে হাত দিল টেবিল চেয়ার ডেস্কে, সেখান থেকে অন্য বাচ্চাদের হয়ে যায়। আসলে সমস্যাটা সংক্রামক এইখানে কি সংক্রমণের মানে এত সহজে সংক্রমিত হয়, সেই জন্য একটা ভয়ের ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে তো সংক্রমিত হোক না, ভয় কেন? ভয় এই কারণে যে এই ভাইরাসটা যখন নাকি মানুষের শরীরে ঢোকে, ফুসফুসকে প্রথম মূল আঘাত করে, ফুসফুসকে, লাংস, এবং এখানে একটা ধরনের নিউমোনিয়া হয় যেটা কোনো সময় মানুষ মারা যায়। সে লাংসকে তখন সে পেশেন্টকে ভেন্টিলেটারে দিতে হয় বা অন্যান্য আরও নানা রকমের যন্ত্রপাতির ব্যবহার করা সত্ত্বেও মানুষকে বাঁচানো যায় না। এই একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে এ শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতাটাকে একদম কমিয়ে দেয়, ডব্লিউবিসি কাউন্ট কমে যায়। তখন কি হয় না, ঝট করে অন্য ইনফেকশন শরীরে ঢুকে পড়ে সেই মানুষটির, যার এই অসুখ হয়, সেখান থেকে রক্তে ছড়িয়ে পড়ে, সংক্রমিত হয়। এবং এই যে সংক্রমিত হয় ইউজুয়ালি এগুলো নানা রকমের ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে, তখন সেটাকে আমরা সেপ্টিসিমিয়া বলি। এবং সেপ্টিসিমিয়া আবার আর একটা অসুখ যেটা মোটামুটি ধরে নাও প্রাণঘাতী, ভীষণ ডেঞ্জারাস, সাংঘাতিক অসুখ সেপ্টিসিমিয়া। তার আর একটা কারণ হচ্ছে সেপ্টিসিমিয়া হওয়ার ফলে যে জীবাণুগুলো সেপ্টিসিমিয়ার মাধ্যমে আমাদের শরীরে ঢোকে, মূলত এগুলো বিভিন্ন অ্যান্টিবায়োটিকে রেজিস্ট্যান্ট হয়ে থাকে। আর তাছাড়া আজকে 50 বছর আগের পরিবেশ আর এখনকার পরিবেশের মধ্যে তো অনেক তারতম্য ঘটেছে, উন্নতি হয়নি, পরিবেশ আরও খারাপ হয়েছে, আরও খারাপ হবে। এবং এই পরিবেশ খারাপের সঙ্গে তাল মিলিয়ে হয়েছে কি, আগেকার দিনের জীবাণু, আজকে 50 বছর আগের জীবাণু সামান্য একটা অ্যান্টিবায়োটিকে হয়তো ভালো হয়ে যেত। এখন সেটা 1-এ না হয়, 2-এ না হয়, 3-এ না হয়, 4-এ হচ্ছে না, 5-এ হচ্ছে না, এমনকি কোনো অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে না, মানুষটা মারা যাচ্ছে শেষমেশ।
আচ্ছা ডাক্তার, এখানে আপনাকে একটু থামিয়ে জিজ্ঞাসা করতে চাইবো, আপনি তো বারবার ভাইরাসের কথা উল্লেখ করছেন, কিন্তু ফ্লুটার নাম দেওয়া হচ্ছে সোয়াইন ফ্লু, তো সেক্ষেত্রে শুকরের সাথে কি এটার কোনো না relation সেটা হচ্ছে, হ্যাঁ, এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এদের ক্যারেক্টার হচ্ছে যে একটা বিশেষ টাইমের মধ্যে মধ্যে এরা নিজেদের জিন পরিবর্তন, মানে জিনটা পরিবর্তিত হয়, এবং যে কারণে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের যে আমরা দেখি কোনো একটা জায়গায় যখন এপিডেমিক হয়, এপিডেমিক মানে একটা বিশেষ কোনো চৌহদ্দির মধ্যে, মানে একটা এলাকা, ধরো একটা শহর বা একটা জায়গার একটা জেলা বা এখানে কোথাও প্রচুর পরিমাণে সেই রোগী যখন হয় তাকে আমরা এপিডেমিক বলি। এটাই বড় আকারে সারা পৃথিবীব্যাপী যখন হয় তাকে প্যান্ডেমিক বলা হয়। এবং এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কিন্তু এমন একটা ভাইরাস যেটা প্যান্ডেমিক তৈরি করা সক্ষম। অনেক জীবাণু কিন্তু সারা পৃথিবীব্যাপী একই সঙ্গে পৃথিবীব্যাপী অসুখটা সৃষ্টি করতে পারবে না, কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সেই ক্ষমতা আছে। এহেন ভাইরাস যে তার যে জিন পরিবর্তন ঘটায় এই কারণে যে তারা যাতে মনুষ্য সমাজে বেঁচে থাকে, সেজন্য তারা প্রতিনিয়ত জিন পরিবর্তন করে, এবং পরিবর্তনের ফলে তাদের বিভিন্ন মার্কার্স আছে, এই যে H1N1, এগুলো হচ্ছে যে জিনের পরিবর্তনের ফলে, জিন তো আর চোখে দেখা যায় না, কিন্তু জিন হচ্ছে তার একটা কাজ আছে, সেই কাজের মাধ্যমে মানে ফাংশনাল অ্যাসপেক্ট আছে, কিছু পদার্থ তৈরি করে, যেমন প্রোটিন, সেটা ভাইরাসের শরীরের বাইরে এসে প্রকাশ পায়। সেখানে হিমাগ্লুটিনিন, H মানে হিমাগ্লুটিনিন, N মানে নিউরামিনিডেজ, এই কতগুলো মার্কার্স আছে যেগুলো দিয়ে আমরা H5N1, H1N1, এগুলো কিছুই না, তার পরিবর্তিত জিনের বহিঃপ্রকাশ কিভাবে ঘটে সেইটা বিভিন্ন মাধ্যমে ঘটে। নিজস্ব মানুষের মধ্যে ঘটতে পারে, আবার কখনো সেটা শুয়োরের মধ্যে থেকে পাওয়া গিয়েছিল, শুয়োরের মধ্যেও ঢুকে যায় এরা ভাইরাস দিয়ে, তার মধ্যে সেই জিনটা পাল্টে ফেলেছিল, সেখান থেকে যেহেতু আসা হয়েছে, সেই জন্যই এই মুহূর্তে যে কলকাতা শহরে বা কোথাও একটা সোয়াইন ফ্লু হচ্ছে মানে সেখানে শুয়োর আছে, শুয়োর থেকে ছড়াচ্ছে তা নয়, কিন্তু এটা অরিজিনটা সেইভাবে এসেছিল, সেই জন্য তার নাম দেওয়া হয়েছে সোয়াইন ফ্লু। কি ধরনের সিমটমস দেখলে সোয়াইন ফ্লু সম্পর্কে একটু সচেতন থাকা দরকার? অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে আরেকটা দিক, সোয়াইন ফ্লুর আরেকটা দিক যেটা আমাদের একটু চিন্তায় থাকে। ধরো সোয়াইন ফ্লুর আলাদা বিশেষ কোনো ব্যক্তিগত বহিঃপ্রকাশের ক্যারেক্টার নেই, তার মানে যাকে আমরা আমাদের ডাক্তারি পরিভাষায় সাইন সিমটম বলি, এই সাইন সিমটম আলাদা কিছু নেই। ধরো ডেঙ্গিতে যেমন একটা গা হাত পা ব্যথা করলো, জ্বর হলো, গায়ে র্যাশ বেরোলো, এর একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে, কিন্তু সোয়াইন ফ্লু আর 5টা সর্দি জ্বরের মতো কিন্তু শুরুতে এই রকমই এটা হয়। তার মানে কি, এখানে সন্দেহ করতে হয়, চোখ কান খোলা রাখতে হয়। আজকে শহরে সোয়াইন ফ্লু শুরু হয়ে গেছে, কেউ কোনো রুগী দেখে বলতে পারবে না। এমন হয়তো হয়েছে যে তার আগে হয়তো 5000 রুগী সোয়াইন ফ্লুতে ভুগে ফেলেছে, তারপরে গিয়ে প্রথম রুগীটি আমরা আইডেন্টিফাই করলাম। এটা এত কমন, সাইন সিমটম ভীষণ ওভারল্যাপিং, মানে সামান্য কমন কোল্ড যাকে বলে, অন্যান্য ভাইরাল ফিভার যাকে বলি আমরা, বা ইনফ্লুয়েঞ্জা H1N1 বাদে যেসব ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে তার যে বহিঃপ্রকাশের লক্ষণ, এগুলো সব এক। সেই জন্য এটা চিহ্নিত করা খুব মুশকিল। যেমন ধরো 2015 সালে আমাদের এখানে সোয়াইন ফ্লু কলকাতা শহরে খুব বেশি হয়েছিল, 2016 সালে কমে গিয়েছিল। এটা কমে গিয়েছিল কি, তাহলে কি আমরা প্রত্যেকটা সর্দি কাশি হাঁচি কাশির রুগীকে সোয়াইন ফ্লু টেস্ট করিয়েছি? না, তা নয়, এটা করাতে লাগে না এবং করানো যায়ও না। এবং সেই কারণেই সোয়াইন ফ্লুর একটা বিশেষ খারাপ দিক হচ্ছে এটাই যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা সর্দি কাশি হাঁচি জ্বর এতে সীমাবদ্ধ থাকে, তারপরে আপনি ভালো হয়ে যায়। কিন্তু খারাপ দিকটা হচ্ছে ও তো ছড়িয়ে যাচ্ছে একজন থেকে আরেকজনে, কারণ সোয়াইন ফ্লুর বিশেষ একটা ওষুধ আছে, যেমন ডেঙ্গির কোনো ওষুধ নেই, আমরা চিকিৎসা করে ভাইরাস থেকে মারতে পারছি না, কিন্তু সোয়াইন ফ্লুর বিশেষ একটা ওষুধ আছে, আমরা তাকে মারতে পারি। এখন সমস্যা হচ্ছে সোয়াইন ফ্লু পরীক্ষাটা এত জটিল, এত ব্যয় সাপেক্ষ যে সেটা সব মানুষের, সব রুগীকে, সব ডাক্তারবাবুরা করানো সম্ভব নয়। এবং এই কারণে সোয়াইন ফ্লু, আজকে যদি আমি একটা সোয়াইন ফ্লু পজিটিভ পাই, তার মানে জানতে হবে এখানে বেশ কিছুদিন আগে থেকেই সোয়াইন ফ্লুটা ছড়ানো। এই এটা একটা জটিল দিক আর কি। সেই জন্যই আমাদের আজকে আমার বক্তব্যের মাধ্যমে আমি সবাইকে বলবো যে যেখানে একবার সোয়াইন ফ্লু হয়ে গেছে, এই ভাইরাস তো থেকে যাচ্ছে, কোনো না কোনো মানুষের মধ্যে থেকে যায় ক্যারিয়ার হিসেবে। সেই জন্য মাঝে মধ্যে
বা অন্যান্য যারা যেসব প্রতিষ্ঠান এগুলো সার্ভাইলেন্স সিস্টেম আছে কিনা আমার জানা নেই, আমাদের এই সব ভাইরাসের এগেনস্টে সারা বছরব্যাপী সার্ভাইলেন্স এবং মনিটরিং করা দরকার। প্রতি মাসে ধরো প্রতি সপ্তাহে বা প্রতি মাসে এরকম একটা স্যাম্পল সার্ভে করা দরকার সর্দি কাশি জ্বরের রোগীর কাছ থেকে, তার লালান পরীক্ষা করে সেটা দেখে নেওয়া সোয়াইন ফ্লু আছে কিনা। তাহলে আমরা বুঝতে পারি সারা বছরে যে সোয়াইন ফ্লু কি অবস্থায় আছে, আসছে কি নেই, কি আসতে চলেছে, এগুলো সব বোঝা যায়। এবং এই কারণেই সোয়াইন ফ্লু যখন আসে তখন কিন্তু একটা খুব বেশি মাত্রায় এসে যায়। এখন এইখানে যে পরীক্ষা নিরীক্ষা বা ওই আমি সিমটমটায় আগে আসি যে কিছুই না, গায়ে হাতে ব্যথা, জ্বর, মাথা ব্যথা, হাঁচি, সর্দি, নাক দিয়ে কাঁচা জল পড়া, এই ধরনের সিমটম দিয়ে শুরু হয়। তবে সেটাই জানতে চাইবো যে কি ধরনের টেস্ট করানোর প্রয়োজন রয়েছে আর কি ট্রিটমেন্ট রয়েছে সোয়াইন ফ্লুর জন্য। আমি আগে বলেছিলাম যে সাইন সিমটম কি হয়, এবারে টেস্ট করাবে কাকে? কারণ এর যে টেস্ট আছে এটা যেটা বললাম খুব ব্যয়বহুল এবং জটিল, সব জায়গায় হয় না, বিশেষ কিছু প্রতিষ্ঠানে এগুলো করা হয়। সুতরাং সব ক্ষেত্রে আমরা হাজারে হাজারে রুগী সেখানে পাঠানো যাবে না বা করা সম্ভব নয়। তাহলে আমরা কিভাবে সন্দেহ করব? এবার অন্যদিকে দেখছি যে সাধারণ সর্দি জ্বর মানে সোয়াইন ফ্লু হতে পারে, সোয়াইন ফ্লু নাও হতে পারে। এখানে আমি বলে রাখা ভালো, সোয়াইন ফ্লুর যে জটিলতা হয় বা সোয়াইন ফ্লু সহজে আক্রান্ত কারা হয়, বাচ্চারা, বেশি বয়স যাদের হয়ে গেছে, বয়স্ক মানুষ, এবং শারীরিক এমন কোনো অসুখ আছে যার জন্য এমন কোনো ওষুধের চিকিৎসা হচ্ছে যার ফলে তার বডি রেজিস্ট্যান্স পাওয়ারটাকে কমিয়ে রাখা দরকার হয়। যেমন ধরো কোনো পেশেন্টের কিডনি ফেল করেছে বা কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, তাকে আমরা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দিয়েছি, বা এমন কোনো অটো ইমিউন ডিজিজ আছে যেখানে আমরা লং টার্ম স্টেরয়েড দিয়ে চিকিৎসা করা হচ্ছে, সেখানে ইমিউন সাপ্রেশন হতে এইসব রোগীদের মধ্যে কিন্তু ঝট করে এটা ধরে এবং জটিল আকার ধারণ করে। এক, দুই হচ্ছে যে কাদের মধ্যে বেশি হয়, যেখানে ওভার ক্রাউডিং বেশি, তার মানে মানুষ থেকে মানুষের দূরত্ব যেখানে কম সেখানে এটা ছড়ায় বেশি। সেটা কোথায়? অফিসে, বাসে, ট্রামে, ট্রেনে বা স্কুলে, কলেজে, যে কোনো প্রতিষ্ঠান যেখানে ক্রাউডিং রয়েছে সেই সব জায়গায় এটা ছড়াতে পারে। সুতরাং এই ধরনের এই মানুষের মধ্যে, যারা স্কুলের বাচ্চার যদি এরকম হয়, আমরা জানি যে তাহলে সন্দেহ করতে হবে। সব ক্ষেত্রে আমরা টেস্ট করব না। টেস্ট এটা যেটা করা হয়, নাক এবং গলার মাঝখানে একটা জায়গা নেজোফ্যারিংস বলা হয়, এই নেজোফ্যারিংসের কাছ ওখান থেকে একটা সোয়াব নিয়ে আসা, মানে ওখানকার যে রসটা সেটা নিয়ে এটাকে বিভিন্ন জটিল পরীক্ষার মাধ্যমে ওই তার জিনটাকে আইডেন্টিফাই করা হয়। একদিন সময় লাগে, আজকে সকালে দিলে বিকেলের মধ্যে রিপোর্ট পাওয়া যায় বা কালকে রিপোর্ট পাওয়া যায়, এরকম হয়। এখন এটা চিহ্নিত হয়ে গেলে তো ঠিক আছে, তখন আমরা ওষুধ আরম্ভ করতে পারি। চিকিৎসাটা আমি পরে আসছি, তার আগে বলে দিচ্ছি কাদের টেস্ট করাবে। আমরা সবাইকে করতে পারছি না, তাহলে কাদের করব না? সর্দি কাশি জ্বরের এমন রোগী যার দেখা যাচ্ছে যে নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, একটা হাঁপ ধরছে বা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমরা যাকে ডিসপনিয়া বলে থাকি, বা রেসপিরেটরি ডিফিকাল্টি, রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, সেইটা প্রথম লক্ষণ, প্রথম কমপ্লিকেশনের লক্ষণ, তার মানে লাংসটাকে ধরে নিয়েছে। এছাড়া সেপ্টিসিমিয়া বা মাল্টি অর্গান ফেলিওর যখন হয়ে যায়, তার কিডনি ফেল করছে, তার লিভার ফেল করছে, তার হার্ট ফেল করছে, তার ব্রেনে এফেক্ট করেছে, ভুল বকছে, নানা রকমের তার ফিচার্স অফ সেরিব্রাল ইনভলভমেন্ট এগুলো দেখা যাচ্ছে। তো এগুলো দেখা গেলে তখন ডেফিনেটলি আমরা, ডাক্তাররা কি করে দেখে কীভাবে শুরু হয়েছিল। যদি দেখা যায় সর্দি কাশি জ্বর থেকে শুরু হয়ে তার এই ধরনের লক্ষণগুলো দেখা যাচ্ছে, তাহলে ডেফিনেটলি সোয়াইন ফ্লু সন্দেহ করতে হবে। সেই ক্ষেত্রে তাহলে আমরা সীমিত নাম্বারে এগুলো পরীক্ষা করতে পারছি। 2 নম্বর হচ্ছে যে প্রমাণিত কোনো সোয়াইন ফ্লু রোগীর বাড়ির আর সবাই কিন্তু রিস্কে থাকছে, এবং তারা এক থেকে বহু মানুষের সেই বাড়িতে সোয়াইন ফ্লু হওয়ার সম্ভাবনা ভীষণ প্রবল, এবং হয়ও তাই। সুতরাং এই যে জিনিসগুলো হয়, এগুলো পরীক্ষা, তাদের কিন্তু পরীক্ষা করা দরকার, কিন্তু আনফর্চুনেটলি সে পরীক্ষা করানো যাচ্ছে না। পরীক্ষার ব্যবস্থার বোধহয় অপ্রতুলতা কিছু আছে, তার জন্য আমরা করাতে পারছি না, কিন্তু সন্দেহ করা হয়। এবং এই দুটো গ্রুপে আমরা ভাগ করে থাকি। যখন আমি চিকিৎসায় যাচ্ছি তখন আমরা দুটো গ্রুপে ভাগ করছি। একটা হচ্ছে কি না, সোয়াইন ফ্লু প্রমাণিত হয়েছে, তার কি চিকিৎসা। আর একটা হচ্ছে যারা রিস্কের মধ্যে, ক্লোজ কন্ট্যাক্ট অফ সোয়াইন ফ্লু পেশেন্ট, যেমন ডাক্তাররা, সিস্টাররা, যারা একেবারে পেশেন্ট হ্যান্ডেল করছে হাসপাতালে, তারা, এবং বাড়ির লোকেরা যারা নার্সিং করছে তারা, তাদের কিভাবে চিকিৎসা করা হবে কি, আর বাকিদের।
1 নম্বর 2 নম্বর ক্যাটেগরি এবং 3 নম্বর হচ্ছে বাকি মানুষ। আমরা এবারে এই 3টে ক্যাটেগরি ট্রিটমেন্ট 1-2 করে বলি। যার প্রমাণিত হয়েছে তার চিকিৎসা আছে। আমি ওষুধের নাম বলবো না, কারণ আমার মনে হয় সাধারণ মানুষের অত ডিটেলস জানা দরকার নেই। শুধু এইটুকু জানবেন তার চিকিৎসা আছে। এবং এটা বলা হয় যে 48 ঘন্টার মধ্যে সোয়াইন ফ্লু হওয়ার 48 ঘন্টার মধ্যে যদি চিকিৎসা দেওয়া হয় সেখানে সাকসেস রেট হচ্ছে হাইয়েস্ট। যত দেরি হবে তত ওষুধের কার্যকারিতা কমে যাবে। এইখানেই সমস্যা যে সোয়াইন ফ্লু হয়েছে সে প্রমাণ করতেই আমাদের 5-7 দিন 6 দিন লেগে যায়। তখন নাকি জটিলতা শুরু হয়ে যায়। তখন ওষুধের সত্যি কি কোনো কাজ আছে? তাও আমরা দিয়ে থাকি। যে ডোজটা দিই আমরা 5 দিনের একটা কোর্স আছে, সে 5 দিনের কোর্সের ট্যাবলেট আমরা দিই, সেটা দেওয়া হয়। পাশাপাশি অন্যান্য চিকিৎসা করা হয়। এবারে দ্বিতীয় গ্রুপ হচ্ছে কারা? যারা ক্লোজ কন্ট্যাক্ট, হাই রিস্কে, যেমন ডাক্তাররা, সিস্টাররা বা ওয়ার্ডে যেসব ওয়ার্ড বয়রা সব নোংরা সব নিয়ে নাড়াচাড়া করছে তারা। তাদের মধ্যে আমরা একটা প্রোফাইল্যাকটিক, মানে কি করে অসুখটাকে আটকানো যায়, আগাম প্রিকশনারি একটা ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে। একই ওষুধ একই ডোজে দেওয়া যেতে পারে বা অন্য আর একটা 10 দিনের কোর্স আছে সেটা দেওয়া যেতে পারে। এটা ডাক্তাররা নিজেরা বুঝে সেটা দেবেন সাধারণ মানুষকে জানানোর জন্য যে যারা ক্লোজ কন্ট্যাক্টে আছেন তাদের কিন্তু চিকিৎসা দেওয়া উচিত, তাদের চিকিৎসা দেওয়া উচিত। এবার হচ্ছে চিকিৎসার মধ্যে যেটা সবচেয়ে মহত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে প্রিভেনশন। প্রিভেনশন 2 রকমের হয়। এক হচ্ছে সংক্রমণ ছড়ানোটাকে আটকানো, আর 2 হচ্ছে সংক্রমিত হলেও যাতে আমার শরীরে প্রোটেক্টিভ ইমিউনিটি থাকে, অর্থাৎ ভ্যাকসিনেশন, মানে টিকাকরণ। খুব ভালো ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে, যেরকম আমরা এই ভ্যাকসিন দিয়ে আসছি গত কয়েক বছর ধরে। আমরা রেগুলার বেসিসে এই ভ্যাকসিন দিই মানুষকে। একবার দিলে 1 বছর প্রোটেকশন থাকে। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো যে এই সোয়াইন, যেহেতু এই ফ্লু ভাইরাস তার অ্যান্টিজেন পরিবর্তন করতে থাকে, ভ্যাকসিনও কিন্তু বছর বছর এগুলো নতুন নতুন ভ্যাকসিন আনতে হয়, এবং সেই জন্য 2-3 বছরের পুরনো ভ্যাকসিন এখন আর কাজ করে না, তার জন্য নতুন ভ্যাকসিন আনতে হয়। এই ভ্যাকসিন কিন্তু খুব ভালো জিনিস। এটা আমার মন্তব্য হচ্ছে যে যত মানুষ পারবেন ভ্যাকসিনটা নিয়ে রাখা উচিত। তবে এই ভ্যাকসিন যখন নাকি সংক্রমণ হচ্ছে সেই সময় না নিয়ে তার আগের সময়টায়। সংক্রমণ কখন হয়? এই গরম পড়ার সময় থেকে। কারণ আমরা বেশিরভাগ মানুষকে বলে থাকি তোমরা শীতের সময় বা জানুয়ারি ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারি শেষ কিংবা মার্চ মাসের 10-15 তারিখের মধ্যে ভ্যাকসিনটা নিয়ে নিলে তার যে অ্যান্টিবডি তৈরি হওয়ার যখন সময় আছে, সেই সময়ের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়ে গেলে তাহলে যখন এই অসুখটা ছড়ায়, ধরো এপ্রিলের শেষ থেকে মে জুন এই সময় থেকে ছড়ায়, তো তার আগে তারা প্রোটেকশন পেয়ে গেল। ওই সময় দিলে কি হয় না, সে তো অলরেডি হয়তো তার শরীরে ভাইরাস ঢুকে গেছে, তখন আবার দিলে অসুবিধা। তবে এই ভ্যাকসিন দেওয়ার কিছু বিধিনিষেধ আছে, সেটা হচ্ছে যে যাদের অলরেডি সর্দি কাশি হয়েছে বা অন্য অসুখে ভুগছে তাদের দেওয়া যাবে না, সেই সময় দেওয়া যাবে না, অন্য সময় দেওয়া যাবে, কিন্তু সেই সময়টা পার করে দিতে হবে। এইভাবে আমরা এর চিকিৎসা করে থাকি। এবারে প্রিভেনশন হচ্ছে কি, সংক্রমণ প্রিভেনশন কি করে করব। প্রত্যেকটা মানুষ যার সর্দি কাশি জ্বর হয়েছে খেয়াল রাখবেন, আপনি নিজেকে সাবধান করুন, সাবধানতা অবলম্বন করুন, তাহলে আপনার বাড়ির আপনার সন্তান আপনার অন্যদের বাঁচাতে পারবেন। সেটা কিভাবে? অযথা হাঁচি কাশি বাইরে খোলা মুখে হাঁচবেন না, কাশবেন না, কোনো রুমাল বা কোনো কিছু, আপনি জানেন না আপনার সোয়াইন ফ্লু হয়েছে কিনা, কিন্তু হতেও পারে। সুতরাং যে কোনো সর্দি কাশি জ্বরে নাকে রুমাল চাপা দিয়ে হাঁচবেন, এবং যখনই নাকে মুখে হাত দিলেন কোথাও হাত দেবেন না, বাড়ির আগে গিয়ে সাবান জলে হাতটা ধোবেন, অন্যকে বলবেন কলটা খুলে দিতে, আপনি সাবান জলে হাত ধুয়ে তারপরে সেই হাত আপনি অন্য জায়গায় দেবেন। অফিসে কাছারিতেও ঠিক তাই। আপনারা যখন হাঁচছেন, কাশছেন বা বাসে ট্রামে যাচ্ছেন, যারা রড ধরে যাচ্ছে, মনে হয় যদি হাঁচি পায় তাহলে হাত না বার করতে পারলেও অন্তত এইরকম করে চাপা দিয়ে যদি কেউ হাঁচতে পারে বা কাশতে পারে, তাহলে ডাইরেক্টলি ছড়ানোটা অনেকটা কমে যায়। আর আরেকটা কথা হচ্ছে, মাস্ক পরে বেড়ানো বা যেখানে এইরকম যাদের সর্দি কাশি হয়েছে তারা মাস্ক পরা উচিত। এই মাস্কের বিশেষ একটা টাইপ অফ মাস্ক আছে, সেটাকে N95 এর একটা কোড নাম্বার আছে। N95 মাস্ক পরলে এই ভাইরাসটাকে সংক্রমণের হাত থেকে অন্যদের আটকানো যায়। এমনি কাপড়ের বা সেই সবুজ রঙের, নীল রঙের, কালো রঙের সেই কাপড় মেয়েদের যাচ্ছে, ওতে কিছু হয় না। এইভাবে আমরা ডাইরেক্টলি ওই রুগীর থেকে আটকাতে পারি। এবারে বাকি মানুষরা কি করবেন না, যখনই বাইরে থেকে বাড়িতে আসছেন, আপনি ধরে নিন বাইরের পরিবেশে সংক্রমণ রয়েছে, আপনার অফিসের টেবিলে রয়েছে, আপনার
দরজায় রয়েছে, সব জায়গায় রয়েছে, স্কুলে ডেস্কে রয়েছে, সব জায়গায় এগুলো রয়েছে ভাইরাস। তাহলে কি হবে, মানুষ যখন বাড়ি ফিরছে, আগে বাড়ি ফিরে প্রথম কাজ হবে মানুষটির সাবান দিয়ে আগে হাত ধোয়া, হাত ধুয়ে তারপরে যা কিছু করা। তারপর সোয়াইন ফ্লু সম্পর্কে বেশ কিছু তথ্য আপনার থেকে পেলাম, অনুষ্ঠান শেষ করবো, কিন্তু শেষ করার আগে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজ আমরা আলোচনা করছিলাম সোয়াইন ফ্লু নিয়ে, কী ধরনের সিমটমস দেখলে সতর্ক থাকবেন এবং কীভাবে সোয়াইন ফ্লু থেকে দূরে থাকবেন সেটা নিয়ে আজ আপনাদের জানালাম। তার পাশাপাশি এটাও আলোচনা করলাম যে সোয়াইন ফ্লু হলে তার জন্য কী ধরনের ট্রিটমেন্ট রয়েছে। তাই একটু সচেতন থাকুন, সুস্থ থাকুন।